নমস্কার, চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কি বিষয়ে বলতে চাইছি। সুমন দে এবিপি আনন্দের একেবারে চরকি নাচন নাচাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে। এক সময় এই সুমন দেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সরকারে নিয়ে আসার জন্য একটা বড় ভূমিকা পালন করেছে, যে মিডিয়ারা তাদের মধ্যে এরা অন্যতম। কিন্তু এই সময় বাংলা যেটা দেখতে চাইছে, ভারত যেটা দেখতে চাইছে, সাধারণ মানুষ যেটা দেখতে চাইছে, সেটা কিন্তু সুমন তার সাংবাদিকতার মধ্য দিয়ে তুলে ধরছে। এটাই এখন সময়ের দাবি। আপনারা হয়তো আমার সাথে কেউ দ্বিমত হতে পারেন, কিন্তু আমি পরতে তার এই প্রতিবেদনটা দেখাবো এবং দেখালে আপনাদের বুঝে নিতে হয়তো অসুবিধা হবে না। একটু দেখুন এই প্রতিবেদনের প্রত্যেকটি পরতে তিনি কিভাবে সরকারকে একেবারে নিরপেক্ষতার সাথে প্রশ্ন করছেন এবং প্রত্যেকটি তথ্য সমৃদ্ধ তিনি পুরনো ঘটনা মনে করিয়ে দিচ্ছেন। আজকের পুলিশের কীর্তিগুলোর সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। একদিকে কসবায় চাকরি ফেরোচ্ছে মাস্টারমশাইদের, আইন রক্ষকের গলা ধাক্কা খাওয়া হচ্ছে, আর অন্যদিকে জঙ্গিপুরে পুলিশের গাড়ি যখন জ্বলছে তখন দোকানে লুকিয়ে রয়েছেন আইন রক্ষক। অতি সক্রিয়তা আর চূড়ান্ত নিষ্ক্রিয়তার দুটো ছবি দেখাবো আজকের এই অনুষ্ঠানে। আজ এই অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন, দুর্নীতির লাথিকে আগেই গেছিল চাকরি, এবার এসএসসির আন্দোলনকারী চাকরি প্রাপকদের পেটে লাথি মারল কলকাতা পুলিশ। লাঠিচার্জ, গলা ধাক্কা থেকে মাটিতে ফেলে মার, ধুন্ধুমার কসবা ডিআই অফিস। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে সরকারি চাকরি হারানো মানুষগুলোর এটা কি প্রাপ্য ছিল? দ্বিতীয় প্রশ্ন, আগে আক্রমণ করেন আন্দোলনকারীরা, আহত 2 মহিলা সহ 6 পুলিশ কর্মী। দেখুন, যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই নির্মম দৃশ্য, এই অমানবিক দৃশ্য, সত্যি এই নিষ্ঠুরতা সরকার যে করছে, এটাই তো চোখে আঙুল দিয়ে সারা পৃথিবীকে দেখানোর প্রয়োজন রয়েছে, যেটা এবিপি আনন্দ করছে, বেশ প্রশংসার সাথে করছে। এবং এই যে শ্রী সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত অনুদান দিয়ে যে আসলে আমার আপনার বাড়ির ছেলেমেয়েদের এইরকমভাবে ভবিষ্যৎগুলো নষ্ট করা হবে, এটা কবে বুঝবে সাধারণ মানুষ? লাঠি খেতে হচ্ছে। এই লজ্জা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না? সব তো শেষ করে দিয়েছে, এখানে গুলি করো, কোয়ারেন্টাইন থেকে গুলি করো। লজ্জাজনক, ধিক্কার ধিক্কার। দেখুন, আজ একেবারে ব্যক্তিগত অনুভূতি দিয়ে শুরু করব। গতকাল মানে মাত্র 23 ঘন্টা আগে এই অনুষ্ঠান যখন শেষ করছি, বিশ্বাস করুন মনে হয়েছিল যে চাকরিহারাদের পাশে দাঁড়াতে এ রাজ্যের সরকার এবং সমস্ত বিরোধীরা যথেষ্ট সহানুভূতিশীল এবং ইতিবাচক। সদর্থক ভাবনার পরিচয় দিয়ে তারা একসঙ্গে বসতেও রাজি ওই অসহায় হাজার হাজার চাকরিহারাদের স্বার্থে। কিন্তু আজ রাতারাতি ছবিটা পাল্টে গেল। যাদের পেটে আগেই লাথি মেরেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই চাকরিহারাদের পেটে এবার লাথি মারল পুলিশ। পুলিশ কমিশনার বলছেন এটা কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়, ফেয়ার এনাফ। কিন্তু পাশাপাশি প্রশাসন গোটা ঘটনার জন্য দায়ী করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এই অনুষ্ঠানের প্রথম বক্তা তিনি দীর্ঘদিন ডিসি হেডকোয়ার্টারের দায়িত্ব পালন করেছেন। পুরো কলকাতা শহরের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব যার। ডক্টর নজরুল ইসলামের কাছে আমি যাব, কিন্তু তার আগে ডিআই অফিসের সামনে বিক্ষোভ। এই বিক্ষোভ কি ঘোষিত কর্মসূচি ছিল? সংবাদ মাধ্যমে কিন্তু বারবার এই বিক্ষোভের কথা দেখা গেছে। আমি কালকে আলোচনা এসছে, পরশু আলোচনা এসছে, আমি একটা বক্তব্য আপনাদের সামনে শুরুতেই রাখবো। চাকরিহারা শিক্ষক সংগঠনের নেতা মেহবুব মণ্ডল, যিনি একেবারে মঞ্চে বক্তৃতা দিয়েছেন, মুখ্যমন্ত্রীর পাশে বারবার যাকে দেখা গেছে, তিনি এই যে ডিআই অফিসের কর্মসূচি শুধু কলকাতা শহরে নয়, কলকাতা এবং গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় সেটা নিয়ে স্পষ্ট ঘোষণা করেছিলেন। এবিপি আনন্দ সহ সমস্ত সংবাদ মাধ্যমে তা আলোচিত হয়েছে, দেখানো হয়। কিন্তু আমার বক্তব্য যে এটা আদৌ কি ঘোষিত কর্মসূচি নাকি কেউ জানতেন না, যেমন কলকাতার পুলিশ কমিশনার আজকে দাবি করেছেন। আমি এইখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আজকের বক্তব্য আপনাদের সামনে রাখবো, যেটা স্পষ্ট হয়ে যাবে যে গতকাল থেকেই এটা নির্দিষ্ট। এটা হঠাৎ করে একদল শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন হঠাৎ করে ডিআই অফিসে ঢুকে হামলা করলেন, ব্যাপারটা বোধহয় তা নয়। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন দেখাবো। লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দিষ্ট, ডিআইতে ঢুকতে দেবো না। অর্থাৎ শিক্ষামন্ত্রী নিজেই বলছেন যে তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে, মিডিয়ায় শুনেছি গতকাল থেকেই নির্দিষ্ট হয়ে আছে। সুতরাং হঠাৎ করে পুলিশ কমিশনার যেরকম বলছেন ব্যাপারটা বোধহয় তা নয়। সাংবাদিক সম্মেলনে কলকাতার মাননীয় পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বলেছে এইবার দেখা। পুলিশের কাছে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, আগে থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না। যখন ওরা ওই দিকে যাচ্ছিল আমাদের কাছে একটা জেনারেল ইন্টিমেশন আমরা আন্নে মারফতে আমরা পেলাম
দ্যাট এইরকম হবে, সেইভাবে আমাদের, যেহেতু মানে ওরা ডিআই অফিসে যাবে, কেউ এক্সপেক্ট করে না দ্যাট ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে। পুলিশের কাছে যদি খবর না থাকবে, খবর অবশ্য সমস্ত সংবাদ মাধ্যমে ছিল, রাজ্যের শিক্ষামন্ত্রী জানতেন, তাহলে আমার প্রশ্নটা এইখানে যে ধরুন কসবা ডিআই অফিস, কলকাতারই দক্ষিণ কলকাতার আরেকটা আলিপুর ডিআই অফিস, তাহলে এই ডিআই অফিসগুলোতে সাধারণ দিনের থেকে পুলিশ কর্মীরা কেন সেখানে বেশি নিযুক্ত হলেন? আমি আপনাদের স্পষ্ট ছবি দেখাবো। কসবা ডিআই অফিসের ভালো করে ছবিটা দেখবেন, 11:45 ছবি, এই মুহূর্তে স্ক্রিনে সেই ছবিটা রেখেছি। বুঝতেই পাচ্ছেন, ব্যারিকেড বসিয়ে জমায়েত নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, নিচুতলার কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন পুলিশের বড় কর্তারা, প্রচুর পুলিশ, মহিলা পুলিশ কর্মীদের সেখানে মোতায়েন করা হয়েছে। আমার আবার পরিষ্কার প্রশ্ন, যদি সম্পূর্ণ অজানা হবে আমাদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে, যেটা ঘোষিত কর্মসূচি, তাহলে এত পুলিশ কেন? এইবার আপনাদের দেখাবো আলিপুর ডিআই অফিস, যেখানে কিন্তু কোনো কর্মসূচি বা কোনো ঘটনা ঘটেনি, সেখানেও আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি পুলিশ। এই মুহূর্তে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, এই পুলিশি তৎপরতা আলিপুর ডিআই অফিসে গোটা দিন ধরে ছিল, যেখানে কিন্তু কোনো বিক্ষোভকারী, আন্দোলনকারী কেউ পৌঁছননি করে। অধ্যাপক অর্ণব সাহার কাছে আসবো। একেবারে রাজনীতিও তার মধ্যে থাকবে এই প্রশ্নের মধ্যে। গণ আন্দোলনের মাধ্যমে বছরের পর বছর, দশকের পর দশক পুলিশের হাই হ্যান্ডেডনেসের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারটাকে প্রতিষ্ঠা করেন 2011 সালে। আবার বলছি, গণ আন্দোলন করে, রাস্তার আন্দোলন করে পুলিশের বিরুদ্ধে একাধিকবার লাঠিচার্জের সম্মুখীন হয়। আমি বলছি আজকে সেই সরকার নিরস্ত। এটা অর্ণবকে মানতেই হবে যে আজকে কিন্তু একটা ঢিল, একটা ইষ্টখণ্ড, একটা স্কেল অবধি শিক্ষকদের হাতে দেখা যায়নি। পুরোটা তো সমস্ত চ্যানেল, এখন এত টেলিভিশন চ্যানেল লাইভ দেখিয়েছে, সেখানে নিরস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাদের ওপর এই লাঠি চালানো আদৌ কি কাম চালিয়েছি, এই দপ্তরটাকে তালা মেরেছি। আমি অর্ণবের কাছে যাব। এক হচ্ছে যে গোড়ার সেই জিনিসটা, যে যোগ্য অযোগ্য, মুড়ি মিছরি একদর হতে পারে না। আমি বলছি অর্ণব, এই পরিষ্কার সেদিনের আলোচনায় সম্ভবত তুমিও ছিলে, যে আমরা পরিষ্কার বলেছিলাম যে অযোগ্যদের জন্য তো যোগ্যদের চাকরি গেল, কি করে তাদের এক বন্ধনীতে, এক ব্র্যাকেটে রাখা যেতে পারে? সুমনদা, এক বন্ধনীতে তো মুখ্যমন্ত্রীও রাখেননি, উনি বলেছেন আমি যোগ্যদেরটা আগে দেখবো, তারপর উনি বলেছেন যারা অযোগ্য, যারা তারা আরো খানিকটা অপেক্ষা করা দরকার। তার কারণ এই প্রসেসটা খুব দ্রুত করে ফেলা সম্ভব এরকম নয়, এটা খুব ধীরে ধীরে এগোতে হবে এবং একেবারে আইনি পদ্ধতিতে আইন মেনে এগোতে হবে পুরো জিনিসটা। সেটা হচ্ছে আমার একটা ভয়। আজকে ওরা প্রহিত হলেন, কিন্তু 3রা এপ্রিল এই অনুষ্ঠানে ওই চেয়ারে বসেছিলেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল, হালিশহরে তার বাড়ি। আপনাদের মনে থাকবে, বহু কথা চিন্ময় বলছিলেন। আজকে তার বক্তব্য, তার অভিযোগ যে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য পুলিশ তার বাড়িতে গিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এই অভিযোগ যদি সত্যি হয়, মারাত্মক। কি বলেছেন চিন্ময়? এখন আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি বলে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে ফোন আসলো যে আইবি থেকে নাকি লোক এসেছে 2-3 জন মিলে, তারা আমার খোঁজ নিতে গেছে, আমাকে ফোন করলো বাড়ি থেকে। কয়েকজনের অভিযোগ ঠিক এই ধরনের নানা ইস্যুতে তাদের কার্যত নাস্তানাবুদ করে ছাড়া হয়েছিল। আমি এইখান থেকে সায়নদীপের কাছে যাব। আমি শুধু ভাবছিলাম, আজকে এই রাজ্যের বিরোধী নেত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতো, কি হতো? যারা আমরা 30 বা 40, 3 বা 4 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা জানি, নিশ্চিতভাবে বলতে পারি সবাই একমত হবেন, রাজ্য অচল হয়ে যেত। যে চাকরিহারাদের ওপর পুলিশ লাঠি চালালো, আজকের বিরোধী। দেখুন, আমি জানি এর পরেও হয়তো অনেকে আমার সাথে সহমত পোষণ করবেন না, কিন্তু আমি যতটুকু সাংবাদিকতা বুঝি, এই বলিষ্ঠতা, এই সময়ে যেটা প্রয়োজন, এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রশ্ন করা, প্রশ্নহীন আনুগত্য না দেখানো, এবং যেটা এই সুমন বা এবিপি আনন্দ করছে, অন্যান্য সংবাদ আপনারা দেখুন, সংবাদ বিভাগ, সেখানে কোনো না কোনো রকমভাবে এই সরকারকে সাপোর্ট করা হচ্ছে। হয়তো 2-1টি বাদ থাকতে পারে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।